আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নির্দেশক কিভাবে বর্ণ পরিবর্তন করে বা নির্দেশক কিভাবে কাজ করে। বর্ণ পরিবর্তনের বদলে আমি এখানে চাইলে এটাও বলতে পারি নির্দেশক কিভাবে কাজ করে। কাজ করে। আজকে মূলত আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব। ওকে? শুরুতে আমি একটু বলে দিতে চাই, আজকের ক্লাসটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। সো আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে শিখো বা দেখো। শুরুতে বলতে চাই নির্দেশক কি? মনে রাখবা নির্দেশকের ইংলিশ নাম হচ্ছে ইন্ডিকেটর। নির্দেশককে ইংরেজিতে বলা হয় ইন্ডিকেটর। তোমরা যারা গত ক্লাসটা করছো অর্থাৎ এই ভিডিওটা ঠিক আগের ভিডিওটা যারা দেখে আসছো যে টাইট্রেশন কিভাবে করানো হয় তারা আশা করি ইন্ডিকেটর সম্বন্ধে জানো। তারপর আমি একটু ছোট করে একটু ইন্ডিকেটর জিনিসটা কি সেটা তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই। দেখো, মনে আছে এখানে কি থাকে? একটা বুরেট থাকে। একটা বুরেট থাকে। বুরেট হচ্ছে একটা নলের মতো এবং এখানে একটা কল থাকে, তাই না? এখানে একটা চাবি থাকে, চাবি। এবং আমরা নিচে কি নেই? একটা কনিক্যাল ফ্লাস্ক নেই। নিচে আমরা কি নেই স্যার? কনিক্যাল ফ্লাস্ক নেই। এবার দেখো, কনিক্যাল ফ্লাস্ক যখন আমরা নেই এবং বুরেটের মধ্যে সাধারণত আমরা কি নেই? বুরেটের মধ্যে মনে করো আমরা নিলাম হচ্ছে ক্ষার। বুরেটের মধ্যে কথার কথা কি নিলাম স্যার? ক্ষার। এবং কনিক্যাল ফ্লাস্কে মনে করো নিলাম অ্যাসিড। কনিক্যাল ফ্লাস্কে নিলাম মনে করো অ্যাসিড। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলতে চাই। এই কথাটা ওই আগের ভিডিওগুলিতেও বলছি। তারপর আমি এখানেও বলতে চাই। সেটা হচ্ছে দেখো আমি এটাকে বুলেট বলা হয়, তাই না? খেয়াল নাই? আর এই বুলেটের মধ্যে আমি কি নিছি? ক্ষার নিছি। অনেক স্টুডেন্ট ভাবে কি বুলেটে মনে হয় সবসময় ক্ষারই নিতে হয়। এমন কোনো কথা নাই। আমি চাইলে কিন্তু বুলেটে অ্যাসিডও নিতে পারি। আমি কিন্তু চাইলে অ্যাসিডও নিতে পারি। সো এই কথাটা আমি একটু লিখে দেই। অ্যাসিড ও নেওয়া যায়। নেওয়া যায়। তাই না? আবার এখানে কি নিছি? এখানে আমি নিছি অ্যাসিড। সো অনেক স্টুডেন্ট ভাবে মনে হয় কনিক্যাল ফ্লাস্কে মনে হয় অ্যাসিডই নিতে হয়। এমন কোনো কথা নাই। চাইলে কনিক্যাল ফ্লাস্কে ক্ষারও নেওয়া যায়। সো আমি এই কথাটাও একটু লিখে দেই। ক্ষারও নিতে পারি। আমি জাস্ট এই কথাটা লিখে রাখলাম তোমার তোমার মধ্যে কোনো যেন ভ্রান্ত ধারণা তৈরি না হয়। আচ্ছা, এবার মনে পড়ে আমরা গত ক্লাসে কিন্তু অ্যাসিড ক্ষার যখন বিক্রিয়া করাইতাম, এই যে এখান থেকে যখন এই কলটা ঘুরাইতাম, এই কলটা ঘুরাইলে কি হইতো? উপর থেকে ক্ষার পড়তে থাকতো, তাই না? ক্ষার পড়তো। ক্ষার পড়ে এই অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করতে থাকতো। এখানে কি হইতো? অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করত। অ্যাসিড ও ক্ষার বিক্রিয়া করে বিক্রিয়া করে প্রশমন বা প্রশমিত হবে। কি হবে? প্রশমিত হবে। মানে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে অ্যাসিড আর ক্ষার যখন বিক্রিয়া করবে, তখন অ্যাসিড ক্ষারকে প্রশমন করবে বা ক্ষার অ্যাসিডকে প্রশমন করবে। মানে একজন একজনকে কমপ্লিটলি কি বলে? প্রশমিত করে দিবে। প্রশমিত করা মানে কি? শেষ করে দেওয়া। ঠিক আছে? মানে অ্যাসিডেরও বৈশিষ্ট্য থাকবে না, ক্ষারেরও বৈশিষ্ট্য থাকবে না। ২ জন ২ জনকে কি করে দিবে? শেষ করে দিবে। এটাকে আমরা বলি প্রশমিত করা। ঠিক আছে? যখন অ্যাসিড এবং ক্ষার প্রশমিত হয়ে যাবে, দেখো কাহিনীটা কি? উপর থেকে তো ক্ষার ফালাচ্ছি আমি অনবরত। এই বুলেট থেকে তো ক্ষার ফালাচ্ছি। নিচে যে অ্যাসিডটা আছে, ধরে নিলাম অ্যাসিডের আয়তন হচ্ছে ২০ মিলিলিটার বা ২৫ মিলিলিটার। ধরে নিলাম, একটা কথা ধরে নিলাম। অ্যাসিডের আয়তন কি? ২৫ মিলিলিটার। তো এই ২৫ মিলিলিটারের অ্যাসিড কখন প্রশমিত হয়ে যাবে? এই ২৫ মিলিলিটারের অ্যাসিড কখন প্রশমিত হয়ে যাবে? এইটা বুঝাটার জন্যই কিন্তু আমরা ইন্ডিকেটর ব্যবহার করি। কথাটা আমি একটু আরেকবার বুঝায় বলি। আমি মনে করো পাত্রের মধ্যে কি নিছি? কনিক্যাল ফ্লাস্কে ২৫ মিলিলিটার অ্যাসিড নিছি। আমি কখন বুঝবো যে অ্যাসিডটা আর অ্যাসিডীয় বৈশিষ্ট্যে নাই? মানে সম্পূর্ণ অ্যাসিড প্রশমিত হয়ে গেছে বা সম্পূর্ণ অ্যাসিড তার অ্যাসিডীয় বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে। এটা কিভাবে বুঝবো? এইটা বুঝতে পারি আমরা ইন্ডিকেটরের সাহায্যে। ওকে? দেখো, এটা আমি আরেকবার বোঝানোর ট্রাই করি বিষয়টা। মনে করো আমি কনিক্যাল ফ্লাস্কে কি নিলাম? যেহেতু আমি কনিক্যাল ফ্লাস্কে মনে করো অ্যাসিড নিলাম। কনিক্যাল ফ্লাস্কে কি নিছি? অ্যাসিড। কতটুকু অ্যাসিড নিছি? ২৫ মিলিলিটার। এখন মনে করো তুমি এখানে আঙ্গুল দিলা। তুমি এখানে এই পাত্রের মধ্যে কি দিলা? অ্যাসিডের মধ্যে মনে করো অ্যাসিডের ঘনমাত্রা অনেক বেশি। তুমি যদি এখানে আঙ্গুল দাও, তাহলে তোমার কি হবে? আঙ্গুলটা পুড়ে যাবে না বা বার্ন হয়ে যাবে না? তুমি যদি এখানে আঙ্গুল দাও। কিন্তু যখন পুরো অ্যাসিডটা প্রশমিত হয়ে যাবে সম্পূর্ণ এই অ্যাসিডটা,
তখন এই জায়গায় আঙ্গুল দিলেও কিন্তু আর কোনো সমস্যা নাই। কারণ কি? প্রশমিত হওয়া মানে কি? আমি বলছি প্রশমিত হওয়া মানেই তার ওই বৈশিষ্ট্য আর থাকবে না। অ্যাসিড প্রশমিত হয়ে যাওয়া মানেই অ্যাসিডের আর বৈশিষ্ট্য নেই। কথা বুঝাতে পারছি স্যার? এই জিনিসটা আমরা বুঝবো কিভাবে? তুমি কি বারবার আঙ্গুল দিয়ে চেক করবা যে অ্যাসিড শেষ হইছে কিনা? এটা কি সম্ভব? তো এই যে অ্যাসিডটা প্রশমিত হয়ে গেছে, এইটা বুঝানোর জন্যই আমরা কাকে ব্যবহার করি? ইন্ডিকেটরকে ব্যবহার করি। আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি স্যার। চলো এবার ইন্ডিকেটর কিভাবে কাজ করে এবং এই টাইট্রেশন এ আমরা ইন্ডিকেটরকে কিভাবে ব্যবহার করি সেটা সম্বন্ধে তোমাদেরকে আলোচনা করে দেই। দেখো, ১ম এ একটা ইম্পোর্টেন্ট কথা বলতে চাই। আ এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি স্টার দিয়ে লিখে রাখি। নির্দেশক বা ইন্ডিকেটর গুলো নির্দেশক বা ইন্ডিকেটর, ইন্ডিকেটর হলো দুর্বল, দুর্বল জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড অথবা অ্যাসিড অথবা দুর্বল জৈব ক্ষার, জৈব ক্ষার। এই কথাটা কিন্তু মাথায় রাখতেই হবে। কয়েকটা ইন্ডিকেটর আমি একটু উদাহরণ দিয়ে দিতে চাই। আমি সামনেগুলোতে ইন্ডিকেটর নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি। বাট তারপরে আমি একটু কয়েকটা উদাহরণ দিয়ে দেই। যেমন তোমরা এই নামগুলি শুনছো হয়তো। ফেনফথেলিন, ফেনলফথেলিন, ফেনফথেলিন। তারপরে মিথাইল অরেঞ্জ, মিথাইল অরেঞ্জ। এরপর হচ্ছে মিথাইল রেড, মিথাইল রেড, মিথাইল, মিথাইল রেড। এরপর হচ্ছে থাইমল ব্লু, থাইমল ব্লু। এগুলি সব হচ্ছে ইন্ডিকেটর। আমি তো এখানে মাত্র কয়টা লিখছি? ৪ টা লিখছি। কিন্তু বিলিভ করো একটু পরে আমি তোমাকে একটা মানে চার্ট দেখাবো। এখানে অনেকগুলি ইন্ডিকেটর বা নির্দেশকের নাম দেওয়া থাকবে। ঠিক আছে স্যার? আমি আপাতত তোমাকে কয়েকটা নির্দেশক মানে বহুল পরিচিত কয়েকটা নির্দেশকের সাথে তোমাকে কি করাইলাম? পরিচিত করাইলাম। ওকে স্যার? আচ্ছা। সো আরেকবার একটু বলি নির্দেশক জিনিসটা কি? নির্দেশক হচ্ছে একটা দুর্বল জৈব অ্যাসিড অথবা দুর্বল জৈব ক্ষার। ক্লিয়ার? এবার নির্দেশক কিভাবে কাজ করে? নির্দেশক কিভাবে কাজ করে? আমি কথাগুলি লিখে রাখি। নির্দেশক কিভাবে কাজ করে? একটা জিনিস মাথায় রাখবা স্যার, মাস্ট মাথায় রাখবা। নির্দেশকগুলা নির্দেশক অবিয়োজিত অবস্থায়, অবিয়োজিত, বিয়োজিত অবস্থায় একরকম বর্ণ প্রদর্শন করে, একরকম বর্ণ দেখায়, বর্ণ দেখায় এবং বিয়োজিত অবস্থায়, বিয়োজিত, বিয়োজিত অবস্থায়, অবস্থায় ভিন্ন রকম বা অন্যরকম, বিয়োজিত অবস্থায় অন্যরকম বর্ণ দেখায়। ঠিক আছে? বিয়োজিত অবস্থায় অন্যরকম বর্ণ দেখায়। এই কথাটার মানে আমি তোমাকে একটু বুঝায় বলি স্যার। মনে করো, মনে করো আমার কাছে একটা নির্দেশক আছে। নির্দেশক। ঠিক আছে? আমি ধরে নিলাম এই নির্দেশকটা হচ্ছে এ, বি। কথার কথা। এটা আমি ধরে নিলাম এ, বি। এটা একটা কি স্যার? নির্দেশক। নির্দেশক। এই নির্দেশকটা কি এখনো ভাঙছে? মানে এই নির্দেশকটা কি এখনো ভেঙে গেছে? না, নির্দেশক কিন্তু এখনো ভাঙে নাই। মনে করো এই নির্দেশকটা এখন বিক্রিয়ায় যখন অংশগ্রহণ করলো, তখন নির্দেশকটা ভেঙে গেল।
ভেঙে গেলে ভেঙে গিয়া A+ তৈরি করছে এবং মনে করো B- তৈরি করছে। কথার কথা এগুলি আমি কথার কথা বুঝাচ্ছি। তবে মনে রাখবা স্যার, এই নির্দেশকটা এখানে হচ্ছে অবিয়োজিত অবস্থায়, আর এইখানে হচ্ছে বিয়োজিত অবস্থায়। অবিয়োজিত অবস্থায় একরকম বর্ণ দেখাবে, এটা হচ্ছে অবিয়োজিত অবস্থায় একরকম একরকম বর্ণ দেখাবে বর্ণ দেখাবে। আর এটা কিন্তু বিয়োজিত অবস্থায়, তাই না? এখানে কিন্তু সে বিয়োজিত হয়ে গেছে। তাহলে বিয়োজিত অবস্থায় অন্যরকম বা ভিন্ন রকম বর্ণ দেখাবে। তাহলে এই কথাটাও লিখে দিই, কিন্তু বিয়োজিত অবস্থায় ভিন্ন রকম বর্ণ দেখাবে। বিয়োজিত অবস্থায় অবস্থায় ভিন্ন রকম ভিন্ন রকম রকম বর্ণ দেখায় বর্ণ দেখায়। যেমন বিষয়টা অনেকটা এরকম, মনে করো একটা পাতা, এই পাতাটা মনে করো এরকম একদম কমপ্লিটলি আছে, মানে ভাঙি নাই, অবিয়োজিত অবস্থা আছে। তখন মনে করো পাতাটার রং হচ্ছে লাল কালার, কথার কথা। কিন্তু এখন এই পাতাটাকে যদি আমি ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলে দিই, এই যে ছোট ছোট করে টুকরো করে ফেলছি পাতাটাকে, কথার কথা বলতেছি আর কি, বুঝাচ্ছি, ছোট ছোট টুকরো করে ফেলছি, তখন এই পাতাটা এখন মনে করো লাল কালার থেকে পাতাটা হয়ে যাবে নীল কালার। বিষয়টা এরকমই, নির্দেশক এরকমই, যখন সে পূর্ণ অবস্থায় থাকে, এ দেখো পূর্ণ অবস্থায় আছে, তখন তার কালার ছিল একরকম। কিন্তু যখন সে ভেঙে গেছে, আয়নিত হয়ে গেছে, তখন তার কালার হয়ে গেছে আরেক রকম। বিলিভ করো স্যার, এই বিষয়টার উপরে ভিত্তি করেই এই যে দেখো বিয়োজিত অবস্থায় এবং অবিয়োজিত অবস্থায় যে সে ভিন্ন ভিন্ন রকম কালার দেখায়, এই জিনিসটাকে পুঁজি করেই কিন্তু আমরা নির্দেশককে নির্দেশক দিয়ে টাইট্রেশন করাই। কারণ এই যে নির্দেশকের যে বৈশিষ্ট্যটা আছে, যে সে বিয়োজিত অবস্থায় একরকম বর্ণ দেখাবে এবং অবিয়োজিত অবস্থায় আরেক রকম বর্ণ দেখাবে, এই জিনিসটাকেই পুঁজি করে আমরা কি করি, অ্যাসিড খাট টাইট্রেশনে তাকে ব্যবহার করি, যাতে সে তার কালার চেঞ্জ করে ফেলতে পারে এবং আমরা বুঝতে পারি যে টাইট্রেশন বিক্রিয়াটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি তুমি বুঝছো। সমস্যা নাই, আমি আরো তোমাকে বিস্তারিত দেখাবো। আরো অনেকগুলি মানে প্র্যাকটিক্যাল করেও তোমাকে দেখাবো যে আসলে কি, কি হয়। আচ্ছা, এবার আরেকটা কথা একটু বলতে চাই। এই কথাটা খুবই বেশি ইম্পোর্টেন্ট। মনে রাখবা, নির নির্দেশকগুলো না একেক দ্রবণে একেক ধরনের বর্ণ দেয়। তাহলে কথাটা একটু, আমি কোয়েশ্চেনটাকে একটু লিখি। কারণ কোয়েশ্চেনটা যদি আমি লিখি তাহলে তোমার উত্তরটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? নির্দেশক নির্দেশক কখন কোন বর্ণ দেয়? কোন বর্ণ দেয়? ঠিক আছে? কোয়েশ্চেনটা কি স্যার? নির্দেশক কখন কোন বর্ণ দেয়? মনে রাখবা স্যার। নির্দেশক, একটু দাঁড়াও। আমি কোয়েশ্চেনটা তুলে ফেলি। কখন কোন বর্ণ দেয়? এবার কোয়েশ্চেনটার উত্তর লিখে দেই। মনে রাখবে স্যার। নির্দেশক অ্যাসিড দ্রবণে এক ধরনের বর্ণ দেয় এবং ক্ষার দ্রবণে আরেক ধরনের বর্ণ দেয়। নির্দেশক অ্যাসিড দ্রবণে এক ধরনের বর্ণ দেয় বর্ণ দেয় এবং ক্ষার দ্রবণে আরেক রকম বর্ণ দেয়, ভিন্ন রকম বর্ণ দেয়, ভিন্ন রকম বর্ণ দেখায়। আচ্ছা, এখন আমি তোমাদের একটা চার্ট দেখাবো যে একটা নির্দেশক অ্যাসিড দ্রবণে কিরকম বর্ণ দেখায়, আবার ক্ষারের দ্রবণে কিরকম বর্ণ দেখায়। আচ্ছা, দেখো, এবার আমি তোমাদের একটু আগে নিশ্চয়ই বলছি যে অ্যাসিড দ্রবণে এক ধরনের বর্ণ দেয় এবং ক্ষার দ্রবণে ভিন্ন রকমের বর্ণ দেয়। এই জিনিসটা আমি একটু তোমাকে দেখাইতে চাই। এই বক্সটার দিকে তুমি মনোযোগ দাও, খুবই মনোযোগ দাও। এই বক্সটা খুবই ইম্পর্ট্যান্ট। ওকে স্যার? দেখো, আমি তোমাকে কিছুক্ষণ আগে অনেকগুলি নির্দেশকের নাম বলছি, যেমন ফেনolphthalein, তারপর হচ্ছে থাইমল ব্লু, তারপর মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, তাই না?
আ এরপর হচ্ছে ক্রিসল রেড এরকম অনেক ধরনের নির্দেশক আছে। এবার খেয়াল করে দেখো স্যার, ফেনফথেলিন এইটা অম্লীয় মাধ্যমে, দেখো কি লেখা? অম্লীয় মাধ্যমে বর্ণ। তার মানে যখন একটা অ্যাসিডীয় মাধ্যম থাকে, তখন ফেনফথেলিনের বর্ণ হয় বর্ণহীন। অর্থাৎ ফেনফথেলিন তখন কোনো কালার দেখায় না। এই কথাটা একটু মাথায় রাখিও। ফেনফথেলিন খুবই ইম্পোর্টেন্ট। আমি আরেকবার একটু বুঝায় বলি। মনে করো এখানে আমি একটা অ্যাসিড নিলাম। এই পাত্রের মধ্যে কি রাখছি স্যার? অ্যাসিড। এবং এখানে নির্দেশক হিসাবে আমি ফেনফথেলিনকে দিলাম। নির্দেশক হিসাবে আমি কি দিলাম স্যার? নির্দেশক হিসাবে আমি ফেনফথেলিন থেলিন দিলাম। তাহলে এই ফেনফথেলিনটা যখন এই অ্যাসিডের সাথে মিশবে, তখন তো তার একটা কালার হওয়ার কথা। কিন্তু না, মনে রাখবা অ্যাসিডীয় মাধ্যমে কালারটা হবে বর্ণহীন। বুঝাতে কি পারছি? এই দেখো স্যার লেখা আছে বর্ণহীন। কিন্তু এই ফেনফথেলিনটা যদি আমি আবার ক্ষারীয় মাধ্যমে দেই, ক্ষারীয় মাধ্যমে দেই, এই জিনিসটাকে যদি আমি আবার ক্ষারীয় মাধ্যমে দেই, ফেনফথেলিনকে যদি আমি ক্ষারীয় মাধ্যমে দেই, তখন এই কালারটা হয়ে যাবে। এখানে লেখা না লালচে বেগুনি। আসলে একটু মাথায় রাখিও স্যার, এটা লালচে বেগুনি হয় না। মূলত এটা কালার হয় গোলাপি। এই দেখো এখানে লেখা আছে গোলাপি। একটু মাথায় রাখিও এখানে তোমাদের এই বইয়ে লালচে বেগুনি লেখা। কিন্তু ইউজুয়ালি লালচে বেগুনি না কালারটা। কালারটা সাধারণত গোলাপি টাইপের কালার। মনে থাকবে স্যার? তাহলে গোলাপি। আচ্ছা, এবার একটু আমার একটা কথা শোনো। তুমি এখন বলতে পারো স্যার, এই ফেনফথেলিনটা কেন অ্যাসিডীয় মাধ্যমে বর্ণহীন হয়? আবার কেন ক্ষারীয় মাধ্যমে গোলাপি কালার হয়? তাই না? এই কালারটা কেন গোলাপিই হয়? হলুদ কেন হইল না? নীল কেন হইল না? সবুজ কেন হইল না? এগুলি আমাকে শিখান। টু বি অনেস্ট আমরা ইন্টারে এগুলি নিয়ে আলোচনা করি না। এগুলি তুমি যদি বিএসসি পড়ো তাহলে ওগুলি, মানে বিএসসি বলতে অনার্স করো আরকি কেমিস্ট্রির উপরে, তখন ইনশাআল্লাহ ওগুলো নিয়ে আলোচনা হবে। তাছাড়াও কেউ যদি আগ্রহী হও, সে একটু না নেটে ঘাটাঘাটি করলেই এটা সম্বন্ধে অনেক রিসোর্সেস পাওয়া যাবা। তারপর আমি একটু ছোট্ট করে তোমাকে বলে দেই স্যার। মনে রাখবা, এই ফেনফথেলিনটা যখন অ্যাসিডীয় মাধ্যমে ভাঙে, তখন সে ভাঙে এক রকমে, কিন্তু ক্ষারীয় মাধ্যমে যখন যায় তখন আবার সে ভিন্ন আরেক রকমে ভাঙে। কথা বুঝতে পারছি? তো এই ভিন্ন আরেক রকমে ভাঙার কারণে সে একটা শক্তি অ্যাবজর্ব করে, একটা শক্তি সে শোষণ করে এবং আরেক টাইপের শক্তিকে সে কি করে? বিকিরণ করে। আর আমরা জানি যে কোনো একটা বস্তু যে টাইপের রং বিকিরিত করে সেই টাইপের রংটাকেই কিন্তু আমরা দেখি। তো সাধারণত এই ফেনফথেলিনটা যে টাইপের কালার বিকিরিত করে সেটা আমাদের চোখে অনেকটা গোলাপি কালারের মতোই লাগে। দ্যাটস ওয়াই আমরা ক্ষারীয় মাধ্যমে ফেনফথেলিনকে কি কালারে দেখতে পাই স্যার? গোলাপি কালারে দেখতে পাই। আমি কি কথা বুঝাতে পারছি স্যার? আশা করি তুমি বুঝছো। তাহলে তোমার যে কাজটা হবে স্যার সেটা হচ্ছে তোমার এই কালারগুলি মনে রাখতে হবে। যে ফেনফথেলিনের অ্যাসিডীয় মাধ্যমে কি কালার হয়, ক্ষারীয় মাধ্যমে কি কালার হয়। এখন তুমি আমাকে বলতে পারো যে, "স্যার দেখেন আপনার এখানে ৯ টা আছে। এই ৯ টার কি ৯ টাই পড়তে হবে?" না। আমি তোমাকে একটু দাগায় দেই কোনটা, কোনটা ইম্পোর্টেন্ট। এই যে ১ নাম্বারটা ইম্পোর্টেন্ট। এরপরে মনে রাখবা হচ্ছে থাইমল ব্লু, এটা মাথায় রাখিও। এই দেখো থাইমল ব্লু ক্ষারীয় মাধ্যমে কিন্তু, হ্যাঁ? মানে থাইমল ব্লুটা ক্ষার হিসাবে যখন ইউজ হয়। আবার এখানে দেখো আরেকটা আছে থাইমল ব্লু যখন অ্যাসিড হিসাবে ইউজ হয়। মাথায় রাখতে হবে কিন্তু এগুলা, হ্যাঁ? মিথাইল অরেঞ্জ খুব, খুব বেশি ইম্পোর্টেন্ট। মিথাইল রেড এটাও খুব বেশি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তারপরে উম এছাড়া বাকিগুলি আহামরি খুব একটা প্রয়োজন নাই। মোটামুটি এই ৪-৫ টা মুখস্থ রাখলেই সবচেয়ে বেটার। তাহলে আমি তোমাকে আরেকবার একটু বুঝাইয়া বলি। দেখো ফেনফথেলিন যখন অ্যাসিডীয় মাধ্যমে যায়, তখন ফেনফথেলিন কালার দেয় হচ্ছে বর্ণহীন। আর এই ফেনফথেলিন যখন ক্ষারীয় মাধ্যমে যায়, তখন সে দেয় লালচে বেগুনি। আবার দেখো মিথাইল রেড মাথায় রাখতে হবে কিন্তু খুবই ইম্পোর্টেন্ট স্যার। মিথাইল রেড এটা অ্যাসিডীয় মাধ্যমে হয় লাল কালার এবং সেটা ক্ষারীয় মাধ্যমে কি হয় স্যার? হলুদ কালার। মনে থাকবে? এরপর মিথাইল অরেঞ্জ এটা অ্যাসিডীয় মাধ্যমে হয়, এখানে বলা আছে গোলাপি লাল। মিথাইল অরেঞ্জ অ্যাসিডীয় মাধ্যমে কি হয় স্যার? গোলাপি টাইপের বা গোলাপি লাল টাইপের। আর এই মিথাইল অরেঞ্জ যখন আবার ক্ষারীয় মাধ্যমে যায় তখন সেটা কি হয়ে যায়? সামান্য সামান্য না পুরোপুরি হলুদ কালারেরই হয়ে যায়। কথা কি বুঝতে পারছি স্যার? আচ্ছা। আমি এখন তোমাদের এই জিনিসটা না একটু ভিডিও আকারেও দেখাইতে চাই। যে মিথাইল অরেঞ্জকে আমি যদি মনে করো অ্যাসিডীয় মাধ্যমে দেই, এই যে মনে করো মিথাইল অরেঞ্জকে অ্যাসিডীয় মাধ্যমে দেই, দিলে সেটা যে গোলাপি কালার হবে। আবার মিথাইল অরেঞ্জকে মনে করো ক্ষারীয় মাধ্যমে দিলে সেটা যে হলুদ কালার হবে। আবার মনে করো ফেনফথেলিনকে অ্যাসিডীয় মাধ্যমে দিলে মনে করো সেটা বর্ণহীন। আবার ফেনফথেলিনকে ক্ষারীয় মাধ্যমে দিলে সেটা লালচে বেগুনি বা বেগুনি বলব না, আমরা এটাকে লালচে বেগুনি বলি না। আমরা এটাকে কি বলি স্যার? গোলাপি বলব। মনে নাই? এই যে লিখে দিছিলাম। এই যে গোলাপি। তো এটা
আমি একটু সামান্য ভিডিও আকারে দেখাইতে চাই। না দেখাইলেও আহামরি এমন না যে তুমি কিছু বুঝবা না। অবশ্যই আশা করি তুমি বুঝতে পারছো। তারপর আমি একটু জাস্ট তোমাকে ইজি করানোর জন্য দেখাইতে চাই। চলো দেখে আসি। আচ্ছা দেখো, আচ্ছা দেখো এই ভিডিওতে আ ও ও কি করতেছে? সেটা হচ্ছে দেখো এখানে মিথাইল অরেঞ্জ নিছে। ঠিক আছে? মানে মিথাইল অরেঞ্জ নিছে বলতে আর কি সে মিথাইল অরেঞ্জ নিবে। মানে দেখো এই যে এখানে একটা অ্যাসিড লেখা আছে HCl, ঠিক আছে? এবং এখানে লেখা আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এই পাত্রের মধ্যে আছে হচ্ছে HCl এবং এই পাত্রের মধ্যে আছে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং এইখানে সে এই পাত্রের মধ্যেও কি ঢালবে? মিথাইল অরেঞ্জ, এখানেও ঢালবে মিথাইল অরেঞ্জ। ঠিক আছে? এই যে এখানে কি ঢালবে স্যার? এই পাত্রের মধ্যে ঢালবে মিথাইল অরেঞ্জ। আচ্ছা মিথাইল মানে না ME দিয়া। ORANGE মিথাইল অরেঞ্জ। এখানেও কি ঢালবে? এই পাত্রের মধ্যেও সে কি ঢালবে? মিথাইল অরেঞ্জ। মিথাইল, মিথাইল THYL অরেঞ্জ। EORANGE মানে এই যে সোডিয়াম এখানে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড আর এই পাত্রে আছে HCl, এই ২ টার মধ্যে আমি এখন কি ঢালবো? মিথাইল অরেঞ্জ ঢালবো। তো চলো দেখি ঢালার পরে কি হয়? কোন কালার হয়? ওকে। দেখো এইখানে যখন HCl এর মধ্যে যখন সে মিথাইল অরেঞ্জ ঢালছে, তখন দেখো কি হয়? কালারটার দিকে খেয়াল করো কিন্তু ভালো করে। এই দেখো মিথাইল অরেঞ্জ ঢালার পরে এই দেখো, এই দেখো। এই কালারটা, এই কালারটা কিন্তু লাল কালার। এখন তোমরা আবার আমারে বইলো না, "স্যার আপনি কি কালার ব্লাইন্ড নাকি? এটা তো লাল না, এটা তো মনে হয় কমলা, কমলা।" না, এটা কমলা না, আসলে এটা লাল কালারই। ঠিক আছে স্যার? আর এই কালারটা হচ্ছে হলুদ, এই কালারটা হচ্ছে লাল। ঠিক আছে? এটা হচ্ছে লাল আর এটা হচ্ছে ইয়েলো, হলুদ। দেখো ও ভালো করে মিশাক, মিশাইলে দেখো কালারটা বুঝা যাইতে পারে। এই যে দেখো, এটা লালচে, লালচে কালার কিন্তু এটা পুরাই লালচে, লালচে কালার এবং আর এটা কি কালার? এটা হচ্ছে হলুদ কালার। তাই না? তার মানে অ্যাসিডের মধ্যে HCl এর মধ্যে কালার দেখা গেছে লাল আর ক্ষারের মধ্যে কালার দেখা গেছে হলুদ। ক্ষারের মধ্যে কালার দেখা গেছে হলুদ। এবার আমি তোমাকে দেখাই। মনে নাই? ওই যে আমরা চার্টের মধ্যে কিন্তু লিখে রাখছি। এই দেখো ফেনফথেলিন, সরি ফেনফথেলিন না, মিথাইল অরেঞ্জ। এই দেখো মিথাইল অরেঞ্জ কি কালার দিবে? মিথাইল অরেঞ্জ দিবে হচ্ছে লাল কালার। এই দেখো লাল বা গোলাপি, লাল বা গোলাপি অ্যাসিডের মধ্যে আর ক্ষারের মধ্যে কি দিবে? হলুদ কালার দিবে। আমি কি বুঝতে পারছি স্যার? এবার দেখো। এরপর সে ইউজ করবে ফেনফথেলিন। একবার অ্যাসিডের মধ্যে দিবে, আবার ক্ষারের মধ্যে দিবে। তো চলো দেখি কি হয়? যখন দেখো যখন সে ফেনফথেলিন ঢালছে, যখন সে ফেনফথেলিন ঢালছে, এবার দেখো। এবার কোনটা অ্যাসিড কোনটা ক্ষার ভালো করে দেখো। হাতের বাম পাশে যেটা, এটা কিন্তু হচ্ছে ক্ষার। এই যে এটা কিন্তু ক্ষার। একটু ওয়েট করো আমি দেখাই তোমাকে। এই দেখো। এটা কিন্তু ক্ষার। এই পাত্রে কিন্তু আছে হচ্ছে ক্ষার এবং এই পাত্রে আছে হচ্ছে অ্যাসিড। দেখো এই যে লেখা আছে HCl অ্যাসিড, অ্যাসিড। এখন এইখানে যখন আমি কি ঢালছি? ফেনফথেলিন ঢালছি। এখানেও যখন ফেনফথেলিন ঢালছি, দেখো এই কালারটা কিন্তু কি হয়ে গেছে? গোলাপি কালার হয়ে গেছে। গোলাপি, তাই না? কিন্তু অ্যাসিডের মধ্যে গোলাপি। কিন্তু অ্যাসিডের মধ্যে যখন ঢালছি তখন অ্যাসিডের মধ্যে কালারটা কি হয়ে গেছে? বর্ণহীন, বর্ণহীন। দেখো আমি ভিডিওটা আরেকটু পিছনে নিয়ে দেখাই। এখানে যখন ঢালছিল অ্যাসিডের মধ্যে দেখো তখন কোনো কালারই আসে নাই। দেখো সে কয়েক ড্রপ ঢালছিল, স্টিল কোনো কালার আসে নাই। এই দেখো, এই দেখো, এই দেখো। এখন ফেনফথেলিন ঢালছে। এই দেখো সাথে, সাথে গোলাপি কালার হয়ে গেছে। কিন্তু দেখো এখানের মধ্যে ঢালছি কিন্তু কোনো কালার আসে নাই কিন্তু। দেখছো? এইজন্য বলা হয় যে আমরা যখন মিথাইল অরেঞ্জকে ঢালবো অ্যাসিডের মধ্যে তখন একরকম কালার। আবার যখন ফেনফথেলিনকে অ্যাসিডের মধ্যে ঢালবো তখন আরেক রকম কালার। আবার ক্ষারের মধ্যে যখন ঢালবো তখন একরকম কালার। মিথাইল অরেঞ্জের দিবে, আবার ফেনফথেলিনকে যখন ক্ষারের মধ্যে ঢালবো তখন আরেক রকম কালার দিবে। তো এইজন্যই আমি তোমাকে বলতে চাচ্ছি যে অ্যাসিড এবং ক্ষার একেকটা কালার দেয়। ঠিক আছে স্যার? অ্যাসিড এবং ক্ষারের মধ্যে নির্দেশকগুলো একেকটা কালার দেখায়। সো এই জিনিসগুলি তোমাকে অবশ্যই কি রাখতে হবে? মাথায় রাখতে হবে স্যার। তাহলে কোন কয়টা মাথায় রাখতে হবে? ফেনফথেলিন মাথায় রাখতে হবে। তারপর থাইমল ব্লু, তারপরে হচ্ছে মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ আরেকটা হচ্ছে এই যে থাইমল ব্লু অম্ল। এবং এই রেঞ্জটাও তোমাকে মনে রাখা উচিত। অবশ্যই তোমার মনে রাখতে হবে স্যার। কারণ এই রেঞ্জটা খুবই ইম্পোর্টেন্ট। এই রেঞ্জের উপরেই কিন্তু তোমার কি আসবে?
আ মানে পরীক্ষার হলে অবজেক্টিভ আসবে। আমি এই রেঞ্জটা তোমাকে একটু বুঝায় দিই। এখানে বলা হয়েছে বর্ণ পরিবর্তনে পিএইচ পরিসর। বর্ণ পরিবর্তনে পিএইচ পরিসর। তার মানে মনে রাখবা স্যার, ফেনফথেলিন, ফেনফথেলিন মনে করো আমি একটা পাত্রের মধ্যে দিছি যে পাত্রে অ্যাসিড আছে। তখন অ্যাসিডওয়ালা পাত্রের মধ্যে যদি ফেনফথেলিন ঢালি তাইলে ফেনফথেলিন কি কালার দেখাবে? বর্ণহীন কালার দেখাবে। কিন্তু ওই পাত্রের পিএইচ যদি 8.2 থেকে 9.8 এর মধ্যে হয়, তখনই সাথে, সাথে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কথাটা বুঝো নাই। আমি তোমাকে বুঝায় বলি। মনে করো এই যে পাত্র, এই পাত্রের মধ্যে আমি অ্যাসিড রাখছি। অ্যাসিড এবং মনে করো অ্যাসিডটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। অ্যাসিডটা শক্তিশালী, শক্তিশালী এবং এইখানে মনে করো আমি কাকে ঢালছি? ফেনফথেলিনকে ঢালছি। ফেনফথেলিন, ফেনলফ ফেনফথেলিন। শোনো একটা কথা বলি, অনেকে ফেনলফথেলিনও বলে, আবার অনেকে বলে ফেনাফথেলিন। দেখছো? ২ টা নামই কিন্তু হয়। ফেনফথেলিন, ফেনাফথেলিন। এবার এটা আমার কথা শোনো স্যার। তার মানে অ্যাসিডের পিএইচ সাধারণত কত থেকে কতর মধ্যে থাকে? অ্যাসিডের পিএইচ সাধারণত যদি শক্তিশালী অ্যাসিড হয় তাহলে 0 থেকে 3 এর মধ্যে থাকে। এগুলো আমি সামনে গেলে শিখাবো, সমস্যা নাই। আর দুর্বল অ্যাসিড যদি হয় তখন থাকে হচ্ছে সাধারণত 3.1 থেকে 6.9 এর মধ্যে থাকে। ঠিক আছে? কিন্তু এই ফেনফথেলিনকে যদি তুমি শক্তিশালী অ্যাসিড হোক বা দুর্বল অ্যাসিড হোক, যেই অ্যাসিডের মধ্যেই হোক ফালাও না কেন, সেই ফেনফথেলিন কি কালার দেখাবে? সেই ফেনফথেলিন কালার দেখাবে হচ্ছে বর্ণহীন। বর্ণহীন। কথা কি আমি বুঝাতে পারি নাই? কিন্তু আমি যদি ওই এবার ওই অ্যাসিডের মধ্যে টাইট্রেশন করলে কি অ্যাসিডের মধ্যে আস্তে, আস্তে ক্ষার মিশাতে হয় না? টাইট্রেশন করলে অ্যাসিডের মধ্যে আস্তে, আস্তে কি করতে হয়? ক্ষার মিশাতে হয়। আমি যদি অনবরত এখানে টাইট্রেশন করতে, করতে ক্ষার মিশাই তখন পিএইচ কি আস্তে, আস্তে বাড়তে থাকবে না? উপরের দিকে উঠতে থাকবে না? কারণ ক্ষার এড করতেছো। ৩ থেকে সেটা হবে 3.1, 3.2, 3.4, 3.5, 6, 7, 8, 9 এরকম করে উপরে উঠতে থাকবে। তারপরে 4 পয়েন্ট, তারপরে 5, 6 এরকম করে 7 কারণ যেহেতু ক্ষার মিশাচ্ছ, ক্ষারের পিএইচ তো বেশি। আমরা কিন্তু সবাই জানি ঘাড়ের পিএইচ সাধারণত কতর মধ্যে থাকে? ঘাড়ের পিএইচ সাধারণত ৭ থেকে সরি ৭ না 7.1 থেকে ১৪ র মধ্যে থাকে। তো যেহেতু তুমি ক্ষার মিশাচ্ছ, তাহলে ক্ষার মিশানোর কারণে উপরের দিকে উঠতে থাকবে পিএইচ, তাই না? এবং মনে রাখবা ফেনফথেলিন তখন বর্ণহীন থেকে যেহেতু অ্যাসিডের মধ্যে ছিল, সে বর্ণহীন থেকে কি হয়ে যাবে? বেগুনি বর্ণ হয়ে যাবে। এই যে আমি এখানে বলছি না কি বর্ণ হয়? ক্ষারের মধ্যে কি বর্ণ হয়? আ বেগুনি না সরি গোলাপি। ক্ষারের মধ্যে কি বর্ণ হয়? গোলাপি বর্ণ হয়। এবং তখন পিএইচ কতর মধ্যে থাকতে হবে? পিএইচ থাকতে হবে 8.2 থেকে 9.8 এর মধ্যে। তার মানে মনে রাখবা স্যার, ফেনফথেলিন যে তার বর্ণ পরিবর্তন করে, আবার বলি, ফেনফথেলিন যে তার বর্ণ পরিবর্তন করে, মানে এই যে বর্ণহীন থেকে মনে করো গোলাপি হয়ে যাবে, আবার মনে করো হলুদ থেকে লাল হয়ে যাবে। এই যে বর্ণহীন মানে বর্ণ যে পরিবর্তন করবে, এই পরিবর্তন একটা পিএইচ রেঞ্জের মধ্যে করে। এই পরিবর্তন একটা পিএইচ রেঞ্জের মধ্যে করে। সেই পিএইচ রেঞ্জটা হচ্ছে এই দেখো 8.2 থেকে 9.8 আবার কোনটার হচ্ছে তোমার 8 থেকে 9.6 কোনটা 7.2 থেকে 8 তোমার কিন্তু এই পরিসরগুলো, এই রেঞ্জগুলো কিন্তু তোমার মনে রাখতে হবে। আমি কি কথা বুঝাতে পারছি স্যার? আশা করি আমি তোমাকে বুঝাতে পারছি। কিন্তু আমার কেন জানি মনে হয় আমি যদি তোমাকে আরেকটু এক্সপ্লেইন করি হয়তো তুমি আরো ভালো বুঝবে। হয়তো এখনো অনেকে হয়তো বুঝছো কিন্তু বুঝার পরেও অনেক কিছুতে কনফিউশন আছে। যেমন বলতে পারো যে বর্ণহীন থেকে আবার কেমনে গোলাপি হয়ে যাবে। তাই না? এই কথাগুলো তো তুমি বলতে পারো। দেখো আমি এই জিনিসটাই এখন তোমাকে বুঝায় দিচ্ছি। একটু ওয়েট করো। দেখো তাহলে আমি আরেকবার একটু বলি। ফেনফথেলিন তার বর্ণ পরিবর্তন করবে কত রেঞ্জের মধ্যে? 8.2 থেকে 9.8 আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি। এই 8.2 থেকে 9.8 এটা হচ্ছে এক বইয়ে লেখা। দেখো আরেক বইয়ে কিন্তু লেখা 8 থেকে 10 পর্যন্ত। আরেক বইয়ে কিন্তু লেখা 8 থেকে 10 পর্যন্ত। সো তোমাকে কিন্তু ২ টাই একটু মাথায় রাখতে হবে। যেটা তোমার অবজেক্টিভে থাকবে সেটার উপরেই তুমি টিক দিবা। মনে থাকবে তো স্যার? আচ্ছা, একেক বইয়ে একটু হালকা একটু কম বেশ হয়। ওটা আহামরি কোনো ব্যাপার না স্যার। ওকে, চলো। এবার আমি তোমাকে একটু বিস্তারিত বুঝায় বলি যে আসলে এখানে আমি এতক্ষণ কি বলছি? এই যে কেন বর্ণহীন থেকে অন্য আরেকটা কালার হয়ে যাবে বা গোলাপি হয়ে যাবে কেন? এই জিনিসটা আমি তোমাকে একটু বুঝায় বলি। আচ্ছা, এটা বুঝতে হলে তোমাকে আবার টাইট্রেশন এ যাইতে হবে। এটা মনে করো টাইট্রেশন এর সেই নলটা। ঠিক আছে স্যার? আর এটা হচ্ছে আমার কনিক্যাল ফ্লাস্ক। এটা আমার কি স্যার? কনিক্যাল ফ্লাস্ক। এখন এখানে একটা কল থাকে। কলটাকে যখন আমি ঘুরাবো, তখন আমি মনে করো এটাকে যে বুরেট বলে, তাই না? এটাকে কি বলি আমরা? বুরেট। বুরেটের মধ্যে মনে করো ক্ষার আছে আর এখানে মনে করো অ্যাসিড আছে। তো এখন ফোঁটায়, ফোঁটায় কি পড়তে থাকবে? এখান থেকে ক্ষার পড়তে থাকবে।
ফোঁটায়, ফোঁটায় কি পড়তে থাকবে? ক্ষার পড়তে থাকবে এবং অ্যাসিডের সাথে কি মিশতে থাকবে? ক্ষারগুলি মিশতে থাকবে। এখন মনে করো আমি নির্দেশক হিসাবে এখানে কি ব্যবহার করছি? নির্দেশক হিসাবে মনে করো আমি এখানে ফেনফথেলিন ব্যবহার করছি। ফেনফথেলিন। ঠিক আছে? এখন ফেনফথেলিন একটু আগেই কিন্তু তুমি দেখে আসছো। ফেনফথেলিন যদি অ্যাসিডের মধ্যে থাকে তখন সে বর্ণহীন হয়। এই যে দেখো একটু আগে দেখে আসছো। ইভেন আমি তোমাকে ভিডিওতেও দেখাইছি। ফেনফথেলিন যদি অ্যাসিডের মধ্যে থাকে তখন সে বর্ণহীন হয়। তার মানে তুমি এখানে ২ থেকে ৩ ড্রপ যখন ফেনফথেলিন দিবা, ২ থেকে ৩ ড্রপ যখন ফেনফথেলিন দিবা তখন এটার কালার ফার্স্ট এ কি থাকবে? ফার্স্ট এ থাকবে হচ্ছে বর্ণহীন। ফার্স্ট এ কালার কি থাকবে? প্রথমে আমি লিখে দেই, বাংলা কথায় লিখে দেই। প্রথমে কালার COLOR কালার বর্ণহীন থাকবে। কালার থাকবে না। থাকবে না। অর্থাৎ বর্ণহীন হবে। বর্ণহীন হবে। আমি কি কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা, এবার দেখো। যখন আস্তে, আস্তে তুমি ক্ষার এড করতে থাকবা, আস্তে, আস্তে যখন ক্ষার এড করতে থাকবা, এখন এটার পিএইচ যেহেতু এটা অ্যাসিড, এটার পিএইচ কম থাকে। আমি তোমাদের এই জিনিসটা একটু লিখে দেই, একটা চার্ট লিখে দেই। মনে রাখবা পিএইচ রেঞ্জ, এটা হচ্ছে পিএইচ রেঞ্জ। এটা যদিও সামনে গেলে আরো শিখাবো। আরেকবার শিখাবো আরকি। 0 থেকে 3 পর্যন্ত থাকে তখন এইটাকে আমরা বলি শক্তিশালী অ্যাসিড। এই রেঞ্জটাকে কি বলি? স্ট্রং, STRONG, স্ট্রং অ্যাসিড। আর STRONG, স্ট্রং অ্যাসিড। আবার যখন ৩ থেকে ৭ এর মধ্যে থাকে তখন আমরা এটাকে বলি উইক অ্যাসিড। উইক মানে দুর্বল অ্যাসিড। আবার যখন সেটা ৭ থেকে ১০ এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলি উইক বেজ। বেজ মানে কি? ক্ষার। আর যখন ১০ থেকে ১৪ এর মধ্যে থাকে তখন বলি স্ট্রং, STRONG, STRONG, স্ট্রং বেজ। আচ্ছা, আর যখন ৭ থাকে তখন আমরা এটাকে বলি পানি বা ওয়াটার। ওকে স্যার? এবার দেখো, যেহেতু আমি এখানে অ্যাসিড নিছি, এবার অ্যাসিড স্ট্রং হোক আর উইক হোক, যেটাই হোক না কেন, তার পিএইচ কি হবে? ৭ এর থেকে কম থাকবে। তার পিএইচ কি হবে? ৭ এর থেকে কম থাকবে। ৭ এর থেকে শুরুতে, শুরুতে ৭ এর থেকে কম থাকবে। কারণ এখনো ক্ষার এড করি নাই, তাই না? শুরুতে ৭ এর থেকে কম থাকবে। এবার যদি যখন তুমি ঠাস, 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 ঠাস করে ক্ষার এড করা শুরু করবা, এই যে কলটাকে যখন ঘুরায় দিবা, এই কলটা ঘুরিয়ে দিলে কি ক্ষার পড়া শুরু করবে না? ক্ষার যখন পড়া শুরু করবে, উপর থেকে যখন ক্ষার পড়া শুরু করবে, তখন পিএইচ কি আর ৭ থাকবে? বা সরি ৭ এর থেকে কম থাকবে? না। তখন পিএইচ কিন্তু ক্ষার এড করা শুরু করলে আমি লিখে দেই, ক্ষার এড করা শুরু করলে পিএইচ ৭ থেকে বেড়ে যাবে। ক্ষার এড করা শুরু করলে পিএইচ কি হয়ে যাবে স্যার? ৭ এর থেকে বেড়ে যাবে। এই কথাটা একটু লিখে ফেলি আমরা। আচ্ছা, একটু ওয়েট করো, আমি কালারটা চেঞ্জ করে নিই। কালারটা কেন জানি চেঞ্জ হচ্ছে না। যাক, কাজ করি, এটা লাল বানায় ফেলি আপাতত। এই যে দেখো। তাইলে এখন কি বলবো? ক্ষার এড করা শুরু করলে, ক্ষার এড করা শুরু হলে, শুরু হলে, শুরু হলে পিএইচ ৭ এর থেকে ধীরে, ধীরে বেশি হতে থাকবে। ধীরে, ধীরে বেশি হতে থাকবে। ঠিক আছে স্যার? ধীরে, ধীরে কি হইতে থাকবে? ৭ এর থেকে বেশি হইতে থাকবে। মানি এই যে মনে করো আছে, এখন যখন অ্যাসিড ছিল, ফার্স্ট এ অ্যাসিড যখন ছিল তখন মনে করো পিএইচ ছিল হচ্ছে 3.5, কথার কথা। যখন তুমি ক্ষার এড করা শুরু করবে আস্তে, আস্তে পিএইচ কিন্তু 3.5 থেকে বাড়তে থাকবে। তো এটাকে আমি বলছি যে ৭ এর থেকে বেশি হইতে থাকবে। ক্লিয়ার? একটা টাইমে কি হবে? যখন মনে আছে টাইট্রেশন এ যখন আমরা ১ম ভিডিও দেখছি টাইট্রেশন, তখন কিন্তু একটা টাইমে হুট করে এই বর্ণহীন কালারটা কিন্তু এখন গোলাপি হয়ে যাবে। তাই না? বর্ণহীন কালারটা কিন্তু যখন গোলাপি হয়ে যাবে, তখন মনে রাখবা
এই ফেনফথেলিন যে তার কালার চেঞ্জ করে ফেলছে, বর্ণহীন থেকে যে গোলাপি হয়ে গেছে, তার মানে মনে রাখবা তখন পিএইচ এর পরিসর হয়ে গেছে 8.2 থেকে 9.2 এর মধ্যে, 9.8 এর মধ্যে। কথা বুঝতে পারছি স্যার? তাহলে লিখে দেই, যখন যখন বর্ণহীন হয়ে যাবে, বর্ণহীন থেকে বর্ণহীন হয়ে যাবে না, সরি, বর্ণহীন থেকে গোলাপি হয়ে যাবে, গোলাপি হয়ে যাবে, হয়ে যাবে, তখন বুঝতে হবে, তখন বুঝতে হবে পিএইচ, ফেনফথেলিন, মানে ফেনফথেলিন যেই পিএইচে ভাঙে সেই পিএইচটা চলে আসছে। তখন বুঝতে হবে কি ফেনফথেলিন যে পিএইচে ভাঙে, ফেনফথেলিন কোন পিএইচে ভাঙে, 8.2 থেকে 9.8 এর মধ্যে, 8.2 থেকে 9.8 এর মধ্যে, অথবা 8 থেকে 10 এর মধ্যে ফেনফথেলিন ভাঙে। তার মানে ওই পিএইচ রেঞ্জের মধ্যে চলে আসছে। কথা কি বুঝতে পারছি? তাহলে যখন বর্ণহীন থেকে গোলাপি হবে তখন বুঝতে হবে পিএইচ রেঞ্জ ফেনফথেলিন, ফেনফথেলিন ভাঙার রেঞ্জে, ফেনফথেলিন বর্ণ পরিবর্তন করেছে, বর্ণ পরিবর্তন করেছে, ফেনফথেলিন বর্ণ, তখন বুঝতে হবে পিএইচ রেঞ্জ এ ফেনফথেলিন বর্ণ পরিবর্তন করেছে। কথা কি আমি বুঝতে পারছি স্যার? ফেনফথেলিন কখন বর্ণ পরিবর্তন করবে? আরেকবার বলি, ফেনফথেলিন কখন বর্ণ পরিবর্তন করবে? যখন পিএইচ রেঞ্জ 8.2 থেকে 9.8 এর মধ্যে চলে আসবে। এছাড়া কখনোই ফেনফথেলিন তার বর্ণ পরিবর্তন করবে না। আর যখনই ফেনফথেলিন তার বর্ণ পরিবর্তন করবে তখনই তুমি বুঝে যাবা যে আমার কিন্তু টাইট্রেশন কমপ্লিট হয়ে গেছে। কথা কি আমি বুঝতে পারছি স্যার? আশা করি বুঝতে পারছি। চলো এবার পরের কোয়েশ্চেনটার উত্তর দেই। এখন আমি তোমাদের শিখাতে চাই এই ফেনফথেলিন কিভাবে তার বর্ণ পরিবর্তন করে। এখন যেটা শিখাতে চাই সেটা হচ্ছে ফেনফথেলিন কিভাবে বর্ণ পরিবর্তন করে। এটাই লাস্ট কোশ্চেন হবে এবং এটা বুঝাটা সত্যি খুবই গুরুত্বপূর্ণ স্যার। এটা অবশ্যই ভালো করে শিখো বা বুঝো। আচ্ছা, চলো তাহলে আমি এখন লিখি ফেনফথেলিন কিভাবে তার বর্ণ পরিবর্তন করে বা কেন বর্ণ পরিবর্তন করে, এটাও কিন্তু বলা যেতে পারে। ফেনফথেলিন কেন তার বর্ণ পরিবর্তন করে। এখন যে কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে ফেনফথেলিন, ফেনফথেলিন আচ্ছা, শুধু যে ফেনফথেলিন তা না, নির্দেশক সমূহ, নির্দেশক সমূহ কিভাবে কিভাবে বা কেন বর্ণ পরিবর্তন করে, বর্ণ পরিবর্তন করে। এবার দেখো স্যার, এটা খুবই সহজ। দেখো, যখন তুমি পাত্রের মধ্যে কি নাও, পাত্রের মধ্যে যখন এই যে মনে করো বুরেট, বুরেট থেকে যখন তুমি ক্ষারকে ফেলতে থাকো, ক্ষার, এবং কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যখন অ্যাসিড থাকে, অ্যাসিড থাকে যখন কনিক্যাল ফ্লাস্কে, তখন কি হয় দেখো, অ্যাসিড, মনে করো আমার এই অ্যাসিডটা একটা শক্তিশালী অ্যাসিড, শক্তিশালী স্ট্রং, আর এই ক্ষারটাও একটা স্ট্রং, এসটিআরও, এসটিআরওএনজি, স্ট্রং ক্ষার। যখন আমি এখানে ফেনফথেলিন দিব, ফেনফথেলিন, ফেনফথেলিন, শুধু যে ফেনফথেলিন তা কিন্তু না, যে কোনো কিছু আমি দিতে পারি, থাইমল ব্লু দিতে পারি, মিথাইল অরেঞ্জ দিতে পারি, মিথাইল রেড দিতে পারি। কিন্তু একটু পরে আমি আবার তোমাদের শিখাবো সবসময় কিন্তু উল্টাপাল্টা একটা দিলেই যে হয়ে যাবে তা কিন্তু না। সবসময় একটা উল্টাপাল্টা যা ইচ্ছা তোমার মন মতো দিলে তা কিন্তু হয়ে যাবে এমন কিন্তু না। কখন কোনটা দিতে হবে এটারও একটা আবার একটা নিয়ম আছে। কিন্তু মনে রাখো আপাতত স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং ক্ষারের ক্ষেত্রে যে কোনো নির্দেশক ব্যবহার করা যায়।
আমি শিখাবো সামনে গেলেই, একটু পরে এই যে এই টপিকটার পরেই দেখাবো যে কখন কোন নির্দেশক ব্যবহার করতে হবে। আচ্ছা, মনে করো এখানে ফেনফথেলিন দিলাম। ফেনফথেলিন। এবার দেখো কি হয়। আমি শুরুতেই বলছি নির্দেশক সমূহ হচ্ছে দুর্বল জৈব অ্যাসিড বা ক্ষার। নির্দেশক সমূহ নির্দেশক হলো দুর্বল, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, জৈব অ্যাসিড কিংবা ক্ষার। দুর্বল জৈব ক্ষার, দুর্বল জৈব ক্ষার। ওকে। আচ্ছা, ফেনফথেলিন হচ্ছে একটু অ্যাসিডিও টাইপের। কিরকম ফেনফথেলিন, কিরকম কিছুটা অ্যাসিডিও টাইপের। তাহলে অ্যাসিডিও টাইপের জৈব অ্যাসিডিও অ্যাসিডিও টাইপের ফেনফথেলিন কিন্তু জৈব অ্যাসিডিও টাইপের। ওকে। এখন দেখো, এখানেও তুমি অ্যাসিড নিছো, ফেনফথেলিনও অ্যাসিড। তাহলে এখানে যে অ্যাসিডটা আছে এই অ্যাসিডটা কিন্তু একটা স্ট্রং অ্যাসিড, তাই না? আমরা সবাই জানি স্ট্রং অ্যাসিড দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। এটা কিন্তু আমরা ফার্স্ট পেপারে ৪ নম্বর অধ্যায়ে পড়ে আসছি। স্ট্রং অ্যাসিড STRONG। বারবার আজকে স্ট্রং বানানটা ভুল করতেছি। স্ট্রং অ্যাসিড কিংবা ক্ষার দ্রবণে সম্পূর্ণ সম্পূর্ণ রূপে বিয়োজিত হয়। বিয়োজিত হয়। কিন্তু দুর্বল অ্যাসিড কিংবা ক্ষার দ্রবণে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। মনে করো আমি কথার কথা অ্যাসিড হিসাবে HCl কে নিলাম। স্ট্রং অ্যাসিড হিসাবে কনিক্যাল ফ্লাস্কে, প্লিজ বাবা খুব মনোযোগ দাও, খুবই ইম্পর্টেন্ট। HCl কে নিলাম। HCl তাহলে H+ হিসাবে ভেঙে যাবে এবং Cl- হিসাবে ভেঙে যাবে। এবং এই অ্যাসিডের মধ্যেই কিন্তু তুমি কাকে নিছো বাবা? এই অ্যাসিডের মধ্যেই কিন্তু তুমি ফেনফথেলিনকে নিছো। দেখো এই অ্যাসিড পাত্রের মধ্যেই কিন্তু তুমি আবার ফেনফথেলিনকেই ঢালছো। তাহলে ফেনফথেলিন মনে করো, ফেনফথেলিনের বিশাল বড় একটা সংকেত আছে কিন্তু আমি পুরোটা লিখলাম না। মনে করো আমি লিখলাম ফেনফথেলিনের ছোট্ট একটা অংশ লিখলাম H2IN। তুমি এখন বলতে পারো স্যার এটা আবার কি লিখলেন? মনে রাখবা ফেনফথেলিনের মধ্যে যেহেতু ফেনফথেলিনও অ্যাসিড তার মানে এটার মধ্যেও হাইড্রোজেন থাকবে। এই যে দেখো এখানে H2 তার মানে ২ টা অ্যাসিড আছে। আর আইয়ান মানে হচ্ছে ফেনফথেলিনের বিশাল বড় একটা অংশ আছে। আমি একটু চিত্র আঁকায়া দেখাইতে পারি। এরকম একটা বেনজিন বলয় থাকে। আবার এখানেও আরেকটা বেনজিন বলয় থাকে। এই যে এদিকেও একটা বেনজিন বলয় থাকে। আবার এগুলি আবার একটা কার্বনীয় মূলকের সাথে যুক্ত হয়। এরকম অনেক বড় স্ট্রাকচার থাকে। এরকম অনেক বড় একটা স্ট্রাকচার থাকে ফেনফথেলিনের। তুমি ইন্টারনেটে সার্চ করলেই দেখতে পাবা। ঠিক আছে স্যার? তো অত বড় স্ট্রাকচারটা আমি আর আঁকলাম না। বা আমরা কেউই আঁকি না কিন্তু। তো না এঁকে আমরা কি করি? ওই জায়গাটার বদলে শুধু আইয়ান লিখে দেই। আইয়ান দ্বারা বুঝাই যে ওই বড় অংশটাকে বুঝাই ফেনফথেলিনের স্ট্রাকচারের। ঠিক আছে? তাহলে এইটা যেহেতু এটা শক্তিশালী অ্যাসিড, তাই এটা সম্পূর্ণরূপে ভেঙে গেছে। H+ ও পরিপূর্ণরূপে ভেঙে গেছে, আবার Cl- ও পরিপূর্ণরূপে ভেঙে গেছে। কিন্তু ফেনফথেলিন যেহেতু দুর্বল, সে কিন্তু সম্পূর্ণরূপে ভাঙবে না। সে আংশিক ভাঙবে। এই আংশিক ভাঙার জন্য তার উভয়মুখী চিহ্ন হয়। এখন উভয়মুখী চিহ্ন হইলে এখানে হবে H+ এবং এখানে হবে I-। তাই না স্যার? এবার দেখো একটা ঘটনা ঘটে। ঘটনাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে শিখো স্যার। মনে রাখবা স্যার। যেহেতু এটা স্ট্রং STRONG এবং এটা যেহেতু উইক, স্ট্রং অ্যাসিড যেহেতু সম্পূর্ণরূপে ভেঙে গিয়ে H+ তৈরি করবে এবং উইকটাও ভেঙে গিয়ে কিন্তু H+ তৈরি করতে চাইবে। ঠিক আছে? S+ তৈরি করতে চাইবে। কিন্তু এই যে স্ট্রং অ্যাসিডের H+ এর ঘনমাত্রা এত বেশি হবে যে এই উইক অ্যাসিডটা তার H+ টাকে সম্পূর্ণরূপে ভাঙতে পারবে না। এমনেই কম ভাঙে। এমনেই উইক অ্যাসিড হওয়ার কারণে সে H+টা কম ভাঙবে। তারপরে তার উপরে আবার এই H+ এর ঘনমাত্রার কারণে
এই স্ট্রং অ্যাসিডের H+ এর ঘনমাত্রার কারণে এই উইক অ্যাসিডের H+টার ঘনমাত্রা আরো কমে যাবে। কথা কি আমি বুঝাতে পারি নাই? বিষয়টা আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো আ এই এলাকার তুমি হচ্ছে এমপি। মনে করো এই এলাকার তুমি হচ্ছ এমপি। এখন এই এলাকায় তোমার দাপট চলে, তোমার উপরে আর কারো দাপট চলে না। কিন্তু তোমার এলাকায় যদি আবার মনে করো মন্ত্রী ঘুরতে আসে বা প্রধানমন্ত্রী যদি ঘুরতে আসে, তখন কিন্তু আবার প্রধানমন্ত্রীর দাপট চলবে বা সবাই প্রধানমন্ত্রীকে বেশি প্রাধান্য দিবে। তখন তোমার আবার ক্ষমতা কমে আসবে বা তোমার আবার প্রাধান্যতা আগের মতো থাকবে না, কমে আসবে। কথা কি বুঝাতে পারছি? এইখানেও ঠিক একই রকম স্যার। খুবই সিম্পল দেখো একটু বুঝে নাও। যখন এইখানে শুধু হাইড্রোজেন এবং আয়োডিন থাকতো, আয়োডিন না সরি, ফেনফথেলিন থাকতো, তখন ফেনফথেলিন একদম মজায় মানে ভাঙতে শুরু করতো। অনেক বেশি ভাঙতো। মানে মোটামুটির তুলনায় বেশি ভাঙতো। কিন্তু যখনই HCl পাত্রের মধ্যে থাকে, HCl তো সম্পূর্ণরূপে ভেঙে যায়। তার মানে এই H+ এর ঘনমাত্রার কারণে, H+ এর ঘনমাত্রার কারণে এইটা পরিপূর্ণরূপে ভাঙতে পারে না। এখন তুমি বলতে পারো, "স্যার কেন পরিপূর্ণরূপে ভাঙতে পারবে না?" কারণ হচ্ছে স্যার এটাকে আমরা বলি কমন আয়ন ইফেক্ট। এটাকে আমরা কি বলি বাবা? কমন আয়ন ইফেক্ট। আমি লিখে দেই। কমন আয়ন ইফেক্ট এর কারণে কমন আমি বুঝায় দিব। একটু ওয়েট করো। COMMON কমন আয়ন ইফেক্ট এর কারণে EFFECT ইফেক্ট এর কারণে উইক অ্যাসিড 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 এর ভাঙন ভাঙন হ্রাস পায়। হ্রাস পায়। এবার দেখো স্যার, একটু মনোযোগ দাও বাবা। তার মানে যখন এমনিই এটা উইক অ্যাসিড হওয়ার কারণে এই যে ফেনফথেলিন, এটা হচ্ছে ফেনফথেলিন। এই যে আমি লিখে রাখি, এটা হচ্ছে কি বাবা? ফেনফথেলিন। ফেনফথেলিন। এমনিতেই স্ট্রং অ্যাসিড, এমনিই ফেনফথেলিন উইক হওয়ার কারণে সে কম ভাঙে। তার উপরে আবার HCl যেহেতু শক্তিশালী আর যেহেতু সে 100% ভেঙে যাবে দ্রবণে, তাহলে ওই 100% H+টা এই H+ এর কারণে তখন এই H+টা বিকর্ষণ ফিল করবে। এই যে নতুন যে H+টা মানে ফেনফথেলিনের যে H+টা এটা বিকর্ষণ ফিল করবে। বিকর্ষণ ফিল করার কারণে সে আবার যুক্ত হয়ে পিছনের দিকে চলে যাবে। যেহেতু এটা একটা উভয়মুখী বিক্রিয়া। তার মানে ওই H+টা পিছনের দিকে চলে গিয়ে কি তৈরি করবে? আবার ফেনফথেলিনই তৈরি হয়ে যাবে। অর্থাৎ ফেনফথেলিনের ভাঙনটা কমে যাবে। আরেকবার বুঝায় বলি। এমনি ফেনফথেলিন কম ভাঙে। এর উপর আবার HCl এত বেশি শক্তিশালী এবং HCl এর H+ এর কমন আয়ন ইফেক্ট এর কারণে এই H+টা বিকর্ষণ ফিল করে সে পিছনের দিকে চলে যাবে। পিছনের দিকে চলে গিয়ে সে আবার ফেনফথেলিন তৈরি হয়ে যাবে। তাহলে ফেনফথেলিন তৈরি হয়ে গেলে কি হয়? ফেনফথেলিনের ভাঙন কি কমে গেল না স্যার? বিষয়টা কিরকম? ওই এমপির অনেক দাপট কিন্তু মন্ত্রী আসলে এমপির আর কোনো দাপট নাই। তখন এমপি আসতে গিয়ে পালায়া যাবে, পিছন দিয়ে বের হয়ে যাবে বা অন্য কোথাও গিয়ে লুকায় থাকবে। কারণ মন্ত্রী আসছে বা প্রধানমন্ত্রী আসছে। এখন আর এমপির পাওয়ার চলবে না। কথা কি বুঝাতে পারছি স্যার? এবার দেখো, মনে আছে আমি তোমাদের একটা কথা বলছিলাম শুরুর দিকে যে নির্দেশক, কোথায় যেন বলছিলাম? এই যে দেখো, নির্দেশক যখন ভাঙবে না, এই দেখো এখানে অবিয়োজিত অবস্থায় অবিয়োজিত অবস্থায় একরকম বর্ণ দেখাবে। আবার দেখো এখানে বিয়োজিত অবস্থা, কিন্তু বিয়োজিত অবস্থায় এই যে বিয়োজিত অবস্থায় ভিন্ন রকম দেখাবে। তাহলে আমি এখানে লিখে রাখি, এটা হচ্ছে অবিয়োজিত অবস্থায়। অবিয়োজিত অবস্থায় অবস্থায় একরকম বর্ণ দেখাবে এবং বিয়োজিত অবস্থায় ভিন্ন রকম বর্ণ দেখাবে। মনে আছে? তাহলে দেখো এখানে যখন HCl ছিল, এই যে ফেনফথেলিনটা যখন এই যে দেখো, এই যে ফেনফথেলিনটা যখন অ্যাসিডীয় পাত্রের মধ্যে ছিল, তখন সে কি কালার ছিল? তখন সে কালার ছিল বর্ণহীন, বর্ণহীন। ঠিক আছে? কেন বর্ণহীন? কারণ ফেনফথেলিনটা তো ভাঙতেই পারতেছে না। ফেনফথেলিন কি ভাঙতে পারতেছে এই HCl এর প্রভাবের কারণে? HCl এর ঘনমাত্রা এতই বেশি, HCl এর H+ এর পাওয়ার এতই বেশি যে এটার কারণে ফেনফথেলিন ভাঙতেই পারতেছে না, সামনের দিকেই আসতে পারতেছে না। কথা বুঝতে পারছি? কিন্তু স্যার মনোযোগ দাও। যখন আস্তে তুমি উপর থেকে ক্ষার এড করতে থাকবা, উপর থেকে যখন আস্তে ক্ষার পড়তে থাকবে, তখন ক্ষার পড়তে থাকলে কি হবে বলো তো?
অ্যাসিডের কি পাওয়ার কমতে থাকবে না? অ্যাসিডের পাওয়ার কমতে থাকবে না। কারণ আমরা জানি যে ক্ষার এবং অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে? প্রশমন বিক্রিয়া হয়। তখন কিন্তু আস্তে, আস্তে অ্যাসিড এর ঘনমাত্রা কমতে থাকবে। মানে HCl এর ঘনমাত্রা কমতে থাকবে। তাহলে আমি এখানে একটু লিখি দেখো, মনোযোগ দিয়ে দেখো। ক্ষার এড করতে থাকলে, ক্ষার এড করতে থাকলে, এড করতে থাকলে, করতে থাকলে অ্যাসিড এর ঘনমাত্রা কমবে। এর ঘনমাত্রা কমবে। এবার দেখো স্যার, তার মানে তুমি যখন ক্ষার এড করতে থাকবা, আস্তে, আস্তে অ্যাসিডের ঘনমাত্রা কমবে। অ্যাসিডের ঘনমাত্রা কমা মানে কি? H+ এর ঘনমাত্রা কমে যাওয়া। একটা টাইমে এমন একটা সময় আসবে যে সম্পূর্ণরূপে অ্যাসিড ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ প্রশমিত হয়ে যাবে। আর যখন অ্যাসিড প্রশমিত হয়ে যাবে, তার মানে এখানে পাত্রের মধ্যে আর কোনো HCl থাকবে না। পাত্রের মধ্যে দেখো, মনোযোগ দিয়ে দেখো, আর কোনো HCl থাকবে না। এবার HCl যদি না থাকে, তখন তখন এবার রাজা কে? এখন মন্ত্রী চলে গেছে। তোমার এলাকা থেকে আবার প্রধানমন্ত্রী চলে গেছে। এখন কিন্তু আবার এমপি কিন্তু রাজা হয়ে যাবে। তখন যেহেতু অ্যাসিড আর নাই, তখন ফেনফথেলিনটা তখন আবার সামনের দিকে অগ্রসর হবে। সামনের দিকে অগ্রসর হয়ে এবার H+ এবং IN- তৈরি করবে। কথা কি বুঝতে পারছি স্যার? H+ এবং IN- তৈরি করবে। H+ এবং IN- তৈরি হওয়া মানে কি? মানে হচ্ছে এখন এই দেখো, এখন কিন্তু H+ এবং IN- তৈরি হওয়া মানেই ওই ফেনফথেলিনটা এখন ভেঙে গেছে। ফেনফথেলিনটা কিন্তু এবার বিয়োজিত হয়ে গেছে। আর আমরা জানি বিয়োজিত হয়ে গেলেই কিন্তু ফেনফথেলিন ভিন্ন একটা কালার দেখাবে। এবার ফেনফথেলিন কি কালার দেখাবে স্যার? এবার ফেনফথেলিন যেহেতু বিয়োজিত হয়ে গেছে, তার মানে এখন ফেনফথেলিন কালার দেখাবে গোলাপি। কথা কি বুঝাইতে পারছি? আর এভাবেই তুমি বুঝতে পারবা যে তোমার সম্পূর্ণ অ্যাসিড কমপ্লিট হয়ে গেছে বা প্রশমিত হয়ে গেছে। আশা করি তুমি বুঝছো স্যার। তোমাকে আমি একটু কষ্ট করে আরেকবার বুঝাই বাবা। মনোযোগ দাও। আমি ছোট্ট করে বুঝায় দেব। এত আর বিস্তারিত বলব না। যখন অ্যাসিডটা থাকবে পাত্রের মধ্যে, তোমার কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যখন শক্তিশালী অ্যাসিডটা থাকবে, তখন ওই অ্যাসিডের প্রভাবের কারণে ফেনফথেলিনটা ভাঙতে পারবে না। ভাঙতে পারবে না। এবং আমরা জানি না ভাঙার কারণে অ্যাসিডের মধ্যে ফেনফথেলিন কালার কি থাকবে? বর্ণহীন থাকবে। কিন্তু যখন তুমি উপর থেকে ক্ষার এড করতে থাকবা, দীপ, দীপ করে ক্ষার এড করতে থাকবা, একটা টাইমে কি হবে? সম্পূর্ণ অ্যাসিড গায়েব হয়ে যাবে। সম্পূর্ণ অ্যাসিড গায়েব হয়ে যাবে, তাই না? আর এটা যে গায়েব হয়ে যাবে, এটা তো তুমি বুঝবা না। এটা কে বুঝবে? ফেনফথেলিন বুঝবে। অ্যাসিড গায়েব হয়ে যাওয়ার কারণে, মনে রাখো স্যার, অ্যাসিড গায়েব হয়ে যাওয়ার কারণে ফেনফথেলিনটা কি করবে? এখন ভাঙা শুরু করবে। কারণ এখন তো অ্যাসিড নাই। এখন সেই রাজা। সে ভাঙতে শুরু করবে। আর আমরা জানি যে ফেনফথেলিন ভেঙে গেলে আবার ভিন্ন একটা কালার তৈরি করে এবং সেই কালারটা কি হয়? সেই কালারটা হয় গোলাপি কালার। আশা করি তোমাকে বুঝাইতে পারছি স্যার। আর গোলাপি কালার দেখেই তুমি বুঝতে পারবা যে সম্পূর্ণ অ্যাসিড শেষ। কারণ অ্যাসিড শেষ হইছে বলেই তো ফেনফথেলিন গোলাপি কালার দেখাইতে পারছে। এবং এইভাবে আমরা বুঝতে পারি নির্দেশক দিয়ে যে আমার সম্পূর্ণরূপে অ্যাসিড অথবা ক্ষার বিক্রিয়া করে ফেলছে। আশা করি স্যার আমি তোমাকে বুঝাইতে পারছি। ওকে স্যার, এবার চলো, এবার তোমাকে আমি অন্য জিনিস বুঝাবো। দাঁড়াও, আমি এগুলি একটু পরিষ্কার করে ফেলি। অনেক কিছু আঁকাআঁকি করে ফেলছি। দেখো, এবার দেখো। আচ্ছা, এখানে কালারটা লিখে ফেলি, কালারটা হয়ে যাবে গোলাপি। কালার কি হয়ে যাবে স্যার? গোলাপি। আচ্ছা, এবার মনোযোগ দাও বাবা। তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে, এটাই লাস্ট প্রশ্ন, যাও। এরপরে নেক্সট লেকচারে চলে যাবো ইনশাল্লাহ। মানে এই প্রশ্নের পরে আজকে আর পড়াবো না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, কখন কোন নির্দেশক ব্যবহার করব? নির্দেশক ব্যবহার করব। আচ্ছা, এইটা আমি তোমাকে অলরেডি লিখেই দিছি। কিভাবে? দেখো, এই দেখো, মনে রাখবে। যখন এখান থেকে দেখাই, ৩ নাম্বার থেকে দেখাই। কারণ এখান থেকে মনে রাখলে ইজি হবে তোমার। যখন স্ট্রং অ্যাসিড, দেখো তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারক বিক্রিয়া করবে। যখন তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারক বিক্রিয়া করবে, তখন মনে রাখতে হবে তোমাকে, তুমি সব ধরনের নির্দেশকে ব্যবহার করতে পারবে। এটা তোমাকে মনে রাখতে হবে স্যার। যখন স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং ক্ষার বিক্রিয়া করবে, তখন সব ধরনের নির্দেশক, এই যে এই সবগুলি ব্যবহার করতে পারবে। এটার কারণ কি? এটার কারণ আবার নেক্সট ক্লাসে বলবো, আজকে না। আজকে অলরেডি লেকচার অনেক বড় হয়ে গেছে। এরপরে যখন তুমি
স্ট্রং অ্যাসিড এবং উইক বেস দেখো মৃদু ক্ষারক বলা হইছে। তীব্র অ্যাসিড এবং মৃদু ক্ষারক ব্যবহার করবে। মনে রাখতে হবে তখন মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড ব্যবহার করতে হবে। এছাড়া অন্যগুলি ব্যবহার করা যাবে না কিন্তু। ব্যবহার করলে তোমার সঠিক সময়ে কালার চেঞ্জ হবে না। এরপরে যখন উইক অ্যাসিড এবং স্ট্রং বেস ব্যবহার করবা তখন তুমি ব্যবহার করবা ফেনফথেলিন, এবং যখন তুমি মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার ব্যবহার করবা তখন সাধারণত কোনো নির্দেশকই উপযুক্ত না। কারণ এই মৃদু অ্যাসিড এবং মৃদু ক্ষার এই টাইট্রেশনটা আমরা সাধারণত করি না। কথা কি বুঝতে পারছি? আচ্ছা চলো এবার আমি আবার লিখে দিই তোমাকে। লিখে দেই বাবা। দেখো, যখন তুমি স্ট্রং অ্যাসিড STRONG স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজ স্ট্রং বেজ রিঅ্যাকশন করাবা তখন তুমি কি বলে এটাকে নির্দেশক ইউজ করতে পারবা। সবগুলো নির্দেশক, সবগুলো সবগুলো নির্দেশক নির্দেশক ব্যবহার করা যাবে, ব্যবহার করা যাবে, করা যাবে। কিন্তু বাবা, তুমি যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং অ্যাসিড এবং উইক বেস ব্যবহার করো, উইক বেস মানে কোথায় স্ট্রং অ্যাসিড কোথায় উইক বেস বুঝো নাই বাবা? আমি তোমাকে একটু বুঝাই দিই টাইট্রেশনের সময়। মনে করো এই যে আমি এখানেও স্ট্রং নিছিলাম, এখানেও স্ট্রং নিছিলাম, তাই না? কিন্তু এখন মনে করো আমার মন চাইছে কনিক্যাল ফ্লাস্কে আমি স্ট্রং অ্যাসিড নিব। তার মানে এটা হবে স্ট্রং, কিন্তু এটা মনে করো স্ট্রং হবে না। এটা মনে করো উইক হবে। কথা বুঝতে পারছি? তখন তুমি কোন নির্দেশক নিবা সেটা বলতেছি আমি তোমাকে। কথা বুঝতে পারছি স্যার? আচ্ছা। তো চলো আমি আবার ওই পেজে চলে যাই। যখন স্ট্রং অ্যাসিড এবং উইক বেস দিবা তখন তোমার টাইট্রেশনটা কোনটা জানো? মিথাইল অরেঞ্জ এবং মিথাইল রেড। মিথাইল অরেঞ্জ, অরেঞ্জ, আরেকটা হচ্ছে মিথাইল, মিথাইল রেড, মিথাইল রেড। আবার তুমি যখন উইক অ্যাসিড এবং স্ট্রং বেস ইউজ করবা তখন তোমার নির্দেশকটা হবে ফেনলফথেলিন, থেলিন। আর যখন তুমি উইক অ্যাসিড, উইক অ্যাসিড আর উইক বেস ইউজ করবা তখন ইউজুয়ালি কোনো নির্দেশকই আমরা ব্যবহার করব না। স্যার, আজকের ক্লাসটা আমার এতটুকুই। আশা করি তোমরা প্রত্যেকটা পড়া বুঝছো। তারপরেও প্লিজ বাবা যদি কোনো পড়া না বুঝো আবার পিছনে টেনে টেনে পড়াগুলি ভালো করে দেখে নাও। আজকের ক্লাস এতটুকুই থাক। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।